স্টুডেন্ট, বেঙ্গলি টিউশনে সকল ছাত্র এবং ছাত্রীদেরকে জানাই স্বাগত। আজকে আমি আবার একটা নতুন অডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদেরকে পড়াবো আইসিএসসি সিলেবাসের অন্তর্গত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা লালু ছোট গল্পটি। প্রতিদিনকার মতো আমি গল্প শুরু করার আগে লেখক সম্পর্কে কয়েকটা কথা বলে থাকি। তবে তার আগে আমি বলবো, তোমরা যদি আমার এরকম নতুন নতুন অডিও শুনতে চাও বা আমার অডিওটা যদি তোমরা পছন্দ করে থাকো, তবে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। এবার আমরা প্রথমে লেখক সম্পর্কে কয়েকটা কথা জানব। 1876 সালের 15ই সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল মতিলাল চট্টোপাধ্যায় এবং মাতা ছিল ভুবন মোহিনী দেবী। সংসারে বারবার অর্থ কষ্ট ঘটায় মতিলাল চট্টোপাধ্যায় পুত্র, কন্যা এবং স্ত্রীকে নিয়ে ভাগলপুরে শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেখানে গিয়ে শরৎচন্দ্র তেজনারায়ণ জুবিলি কলেজিয়েট স্কুল থেকে 1894 সালে ইন্টার পরীক্ষা পাশ করেন এবং FA ক্লাসে ভর্তি হন। 1896 সালে অর্থাভাবে তিনি পড়াশোনা একবারে বন্ধ করে দেন। এরপর তার বড়দিদি গল্পটি ভারতীয় পত্রিকায় প্রকাশিত হয়। বর্মাতে থাকার সময় তিনি ইংরাজি উপন্যাস থেকে সারবস্তু গ্রহণ করে নিজেই উপন্যাস রচনা করেছিলেন। সেসব উপন্যাসের মধ্যে দত্তা, দেনা পাওনা প্রভৃতি বেশ জনপ্রিয়তা লাভ করে। তিনি অনিলা দেবী ছদ্মনামেও লিখতেন। তার কয়েকটা উল্লেখযোগ্য রচনা হলো বড়দিদি, বিরাজ বউ, পণ্ডিত মশাই, শ্রীকান্ত, মহেশ, অভাগী স্বর্গ প্রভৃতি। 1938 সালে 16ই জানুয়ারি এই কথাশিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবার আমরা গল্পে প্রবেশ করব। লালু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা। ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল, তার নাম লালু। অর্ধ শতাব্দী পূর্বে, অর্থাৎ সে এতকাল পূর্বে যে তোমরা ঠিকমতো ধারণা করতে পারবে না। আমরা একটি ছোট বাংলা স্কুলে এক ক্লাসে পড়তাম। আমাদের বয়স তখন 10-11। মানুষকে ভয় দেখাবার, জব্দ করবার কত কৌশলী যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই। ওর মাকে রবারে সাপ দেখিয়ে একবার এমন বিপদে ফেলেছিল যে তিনি পা মুচকে প্রায় 7-8 দিন খুঁড়িয়ে চলতেন। তিনি রাগ করে বলতেন ওর জন্য একজন মাস্টার ঠিক করে দিতে। সন্ধ্যাবেলা এসে পড়াতে বসবেন, ও আর উপদ্রব করার সময় পাবে না। অর্থাৎ এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন যে ছোটোবেলায়, অর্থাৎ ছেলেবেলায় তার এক বন্ধু ছিল, তার নাম ছিল লালু। অর্ধ শতাব্দী পূর্বে, অর্থাৎ এতটাই আগেকার কথা তিনি বলছেন, পূর্বের কথা তিনি বলছেন, যেটা তোমরা এখন ধারণা করতে পারবে না। তিনি বলছেন যে তারা একই স্কুলে, একটা বাংলা স্কুলে পড়তেন। তাদের বয়স ছিল তখন 10-11 বছর। মানুষকে ভয় দেখানো বা জব্দ করার জন্য লালুর মাথায় বিদঘুটে কৌশল ঘুরে বেড়াতো। সেই রকমই সে কী করেছিল, একদিন তার মাকে রবারে সাপ দেখিয়ে এমন ভয় দেখিয়েছিল যে তার মা পা মুচকে পড়ে গেছিল এবং তারপর থেকে 7-8 দিন খুঁড়িয়ে হাঁটছিলেন। তিনি সেই জন্য রাগ করে তিনি কি বলেছিলেন, ওর জন্য একজন মাস্টার ঠিক করে দিতে হবে। সে সন্ধেবেলা এসে তাকে পড়াতে বসবে আর এই সব উপদ্রব করার সে সুযোগ পাবে না। অর্থাৎ তার একজন মাস্টার ঠিক করে দিতে হবে, আর সেই মাস্টারমশাই প্রতিদিন সন্ধ্যাবেলা এসে আসবেন এবং তাকে পড়াতে বসাবেন, এবং তার ফলে সে আর এই সব বদমাশি করার সময় পাবে না। এটা লালুর মা ধারণা করেছিল। শুনে লালুর বাবা বললেন না, তার নিজের কখনো মাস্টার ছিল না। শুনে লালুর বাবা বললেন না, তার নিজের কখনো মাস্টার ছিল না। নিজের চেষ্টায় অনেক দুঃখ সয়ে
লেখাপড়া করে এখন তিনি একজন বড় উকিল। ইচ্ছে ছিল ছেলেও যেন তেমনি করে বিদ্যা লাভ করে। কিন্তু শর্ত হলো এই যে যেবার লালু ক্লাসের পরীক্ষায় প্রথম হতে পারবে না তখন থেকে থাকবে ওর বাড়িতে পড়ানোর টিউটার। সেই যাত্রায় লালু পরিত্রাণ পেল, কিন্তু মনে মনে রইল মার উপর চোটে। কারণ উনি তার ঘাড়ে মাস্টার চাপানোর চেষ্টায় ছিলেন। সে জানতো বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা সমান। অর্থাৎ লালুর মা যখন লালুর জন্য বাড়িতে একজন টিউটার ঠিক করবে ভেবেছিলেন, তখন লালুর বাবা সে কথা শুনে বলল, না, এটা কখনোই হতে পারবে না। কারণ তিনি নিজের চেষ্টায় অনেক কষ্ট করে তিনি লেখাপড়া শিখে আজকে এত বড় উকিল হয়েছেন। তার ইচ্ছে ছিল ছেলেও যেন এরকমভাবে কষ্ট করেই বিদ্যা লাভ করে। কিন্তু তার একটা শর্ত ছিল। তিনি লালুকে শর্ত দিয়ে বলেছিলেন যে বছর লালু ক্লাসে প্রথম হতে পারবে না সেই বছরই লালুর বাড়িতে পড়ানোর টিউটার রাখা হবে। সেই কথা শুনে সেই যাত্রায় লালু পরিত্রাণ পেয়ে গেল। কিন্তু মনে মনে সে মার ওপর খুব চটে রইল। কারণ লালু জানতো বাড়িতে মাস্টার আসা আর পুলিশ আসা একই রকমের। অর্থাৎ পুলিশ যেমন বাড়িতে এসে সবাইকে জেরা করে, লালুর ধারণা ছিল মাস্টারমশাইও বাড়িতে এসে তাকে মারবেন, তাকে বকবেন। সেই জন্য তিনি কখনোই চাননি যে মাস্টারমশাই বাড়িতে এসে তাকে যেন পড়ান। তাই তিনি বলেছেন যে মাস্টার ডাকা আর পুলিশ ডেকে আনা একই সমান। লালুর বাবা ধনী গৃহস্থ। কয়েক বছর হলো পুরনো বাড়ি ভেঙে তেতলা বাড়ি করেছেন। অর্থাৎ এখানে বলছেন লালুদের অবস্থা খুবই ভালো। লালুর বাবা হচ্ছে একজন ধনী ব্যক্তি। কয়েক বছর হলো তাদের যে পুরনো বাড়িটা ছিল সেই বাড়িটাকে ভেঙে তেতলা বাড়ি করেছেন, অর্থাৎ 3 তলা বাড়ি তারা বানিয়েছেন। সেই অবধি লালুর মায়ের আশা গুরুদেবকে এ বাড়িতে এনে তার পায়ের ধুলো নেন। এখানে বলছে সেই অবধি সেই দিন থেকে আর কি লালুর মায়ের আশা ছিল যে তাদের যে গুরুদেব আছে তিনি এসে যেন এই বাড়িতে আসেন আর তার পায়ের ধুলো দেন। কিন্তু তিনি বৃদ্ধ, ফরিদপুর থেকে এত দূরে আসতে রাজি হন নাই। কিন্তু এইবার সেই সুযোগ ঘটেছে। অর্থাৎ তিনি ছিলেন খুব বৃদ্ধ বয়স্ক মানুষ, তাই ফরিদপুর থেকে লালুদের বাড়ি এতটাই দূর যে সেখানে আসতে তিনি রাজি হননি কোনো দিনই। কিন্তু একবার সেই সুযোগ ঘটেছে। স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশী এসেছেন। অর্থাৎ লালুর মায়ের গুরুদেবের নাম ছিল স্মৃতিরত্ন। তিনি একদিন সূর্যগ্রহণ উপলক্ষে কাশীতে এসেছিলেন। অর্থাৎ সূর্যগ্রহণের দিন অনেক দেবদেবীর পুজো করা হয়, তো সেই কারণের জন্য তিনি কি করেছিলেন, সূর্যগ্রহণ উপলক্ষে কাশীতে এসেছিলেন। সেখানে থেকে তিনি লিখে পাঠিয়েছেন যে ফেরবার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন। অর্থাৎ তিনি চিঠিতে লিখে পাঠিয়েছিলেন যে তিনি যখন ফিরে যাবেন ফরিদপুরে তখন যাওয়ার আগে নন্দরানীকে একবার আশীর্বাদ করে যাবেন এবং তার বাড়িতে আসবেন। লালুর মার আনন্দ আর ধরে না। উদ্যোগ আয়োজনে ব্যস্ত। এতদিনে মনস্কামনা সিদ্ধ হবে, গুরুদেবের পায়ের ধুলো পড়বে, বাড়িটা পবিত্র হয়ে যাবে। এই কথা শুনে লালুর মার আর আনন্দ ধরে রাখতে পারছেন না। তিনি এতই ব্যস্ত হয়ে পড়েছেন, কি করবেন, গুরুদেবের জন্য কি আয়োজন করবেন, সেই জন্য তিনি খুব ব্যস্ত হয়ে পড়েছেন। তিনি বলছেন এতদিনে তার মনস্কামনা সিদ্ধ হবে, তার মনের ইচ্ছাটা পূরণ হবে, গুরুদেব তার বাড়িতে আসবে এবং তিনি তার বাড়িতে এলে তার বাড়িটা পবিত্র হয়ে যাবে, এটাই তিনি মনে করছেন। সেই জন্য তিনি বলেছেন যে এতদিনে তার মনস্কামনা সিদ্ধ হবে। নিচের বড় ঘরটা থেকে আসবাবপত্র সরানো হলো। নতুন ফিতের খাট, নতুন শয্যা তৈরি হয়ে এলো। গুরুদেব শোবেন।
অর্থাৎ লালুদের যে নিচের ঘরটা ছিল সেখানে যে সমস্ত আসবাবপত্রগুলো ছিল সেগুলোকে সরিয়ে ফেলা হলো। সেখানে গুরুদেবের জন্য অর্থাৎ স্মৃতিরত্নের জন্য তিনি কী করলেন, নতুন ফিতের খাট বানিয়ে আনলেন, নতুন শয্যা তৈরি করে এলেন, অর্থাৎ গুরুদেব সেখানে শোবেন। এই ঘরেরই এক কোণে তার পুজো আহ্নিকের জায়গা হলো, কারণ তেতলায় ঠাকুর ঘরে উঠতে নামতে তার কষ্ট হবে। আর এই ঘরেরই এক কোণে লালুর মা গুরুদেবের জন্য আহ্নিকের জায়গা বা পুজো অর্চনার জায়গা করে দিলেন, কারণ তেতলায় তাদের ঠাকুর থাকতো, সেখানে সিঁড়ি দিয়ে উঠতে বা নামতে মানে গুরুদেবের কষ্ট হবে, সেই জন্য ওই ঘরেরই এক কোণে তিনি পুজো অর্চনার ব্যবস্থা করে দিয়েছিলেন। দিন কতক পরে গুরুদেব এসে উপস্থিত হলো, কিন্তু কি দুর্যোগ! আকাশ ছেয়ে কালো মেঘের ঘটা, যেমন ঝড় তেমনি বৃষ্টি, আর তার আর বিরাম নেই। অর্থাৎ যেদিন গুরুদেব তাদের বাড়িতে এসে উপস্থিত হলেন সেদিন আকাশটা কালো মেঘে মানে ঢাকা ছিল, মেঘ করছিল, ঝড় হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, আর সেই বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছিল না। সেই রকম পরিস্থিতিতে লালুর মার গুরুদেব স্মৃতিরত্ন তাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছিলেন। একদিকে মিষ্টানাদি ও তৈরি করছে, ফুল ফল সাজাতে লালুর মা নিঃশ্বাস ফেলার সময় পাচ্ছে না। বলছে একদিকে মিষ্টি তৈরি হচ্ছে, অন্যদিকে ফুল ফল সাজিয়ে মানে লালুর মার আর নিঃশ্বাস নেওয়ার সময় নেই। তারই মধ্যে স্বহস্তে ঝেড়ে ঝুড়ে মশারি গুজে দিয়ে বিছনা করে গেলেন। এত ব্যস্ততার মধ্যেও তিনি নিজের হাতে গুরুদেবের শয্যার ব্যবস্থা করলেন, অর্থাৎ ঝেড়ে ঝুড়ে মশারিটাকে গুঁজে দিয়ে বিছনাটাকে পরিপাটি করে তিনি গেলেন। নানা কথাবার্তায় রাত হয়ে গেছে। পথশ্রমে ক্লান্ত গুরুদেব আহারাদি সেরে শয্যা গ্রহণ করলেন। মানে যখন স্মৃতিরত্ন লালুদের বাড়িতে এলেন তখন নন্দরানীর সাথে অনেকক্ষণ কথাবার্তা বলতে বলতে অনেক রাত হয়ে গেল, এবং তিনি পথে অনেকটা পথ এসছেন, তাই তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। আহারাদি অর্থাৎ রাতের খাবার সেরে তিনি শয্যা গ্রহণ করলেন, অর্থাৎ ঘুমিয়ে পড়লেন। চাকর বাকরেরাও ছুটি পেল। সুকোমল শয্যার পরিপাট্যে প্রসন্ন গুরুদেব মনে মনে নন্দরানীকে আশীর্বাদ করলেন। এতটাই সুকোমল শয্যা ছিল, এতটাই পরিপাট্য ছিল যে গুছিয়ে তিনি বিছনা করে দিয়ে গেছিলেন। তাতে শুয়ে গুরুদেব নন্দরানীকে মনে মনে আশীর্বাদ করলেন। কিন্তু গভীর রাতে অকস্মাৎ তার ঘুম ভেঙে গেল। ছাদ চুঁয়ে মশারি ফুঁড়ে তার সুপরিপুষ্ট পেটের ওপর জল পড়ছে। কিন্তু কি হলো, তিনি অনেকটা পথ অতিক্রম করে এসছেন। তিনি লালুদের বাড়িতে এসে মানে ক্লান্ত হয়ে পড়েছিলেন, সেই জন্য তিনি তাড়াতাড়ি, আর রাত্রিরও হয়ে গেছিলো, তাড়াতাড়ি রাত্রিরে খাবার গ্রহণ করে শুয়ে পড়েছিলেন, আর তিনি গভীর ঘুমে ঘুমোচ্ছিলেন। কিন্তু হঠাৎ কি হলো, গভীর রাতে অকস্মাৎ একটা ঘটনা ঘটলো, অর্থাৎ তার ঘুম ভেঙে গেল। তিনি দেখলেন কি, ছাদ চুঁয়ে মশারি ফুঁড়ে, অর্থাৎ মশারিটা ভেদ করে তার পেটের ওপর জল পড়ছে, খুব ঠান্ডা জল। কি ঠান্ডা সে জল! শশব্যস্তে বিছানার বাইরে এসে পেটটা মুছে ফেললেন। বললেন, নতুন বাড়ি করলে নন্দরানী, কিন্তু পশ্চিমের কড়া রোদে ছাদটা এর মধ্যেই ফেটেছে দেখছি। তারপর তিনি পেটের জলটা মুছবে বলে তিনি মশারি থেকে বাইরে বেরিয়ে এলেন, এবং তিনি চিন্তা করলেন যে নন্দরানী নতুন বাড়ি করেছে, কিন্তু হয়তো পশ্চিমের কড়া রোদে ছাদটা ফেটে গেছে, আর সেখান দিয়েই হয়তো জল তার ঘরের মধ্যে পড়ছে। ফিতের খাট ভারী নয়, মশারি শুদ্ধ সেটা ঘরের আর এক ধারে টেনে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়লেন। নন্দরানী গুরুদেবের জন্য একটা ফিতের খাট করেছিলেন, সেই ফিতের খাটটা খুব একটা ভারী ছিল না, আর মশারি শুদ্ধ, সেই জন্য তিনি কী করলেন, সহজেই সেই খাটটাকে ঘরের আর এক পাশে টেনে নিয়ে গিয়ে শুয়ে পড়লেন। কিন্তু আধ মিনিটের বেশি নয়, চোখ দুটি সবে বুজেছেন, অমনি আবার 4 ফোঁটা তেমনি ঠান্ডা জল টপ টপ করে গুরুদেবের পেটের ঠিক সেই স্থানের ওপর ঝরে পড়ল। স্মৃতিরত্ন আবার উঠলেন,
আবার খাট টেনে অন্য ধারে নিয়ে গেলেন। বললেন, ইহ, ছাদটা দেখছি এক কোণ থেকে অন্য কোণ পর্যন্ত ফেটে গেছে। তিনি যখন দেখলেন যে জলটা আবার পড়ছে মানে তার পেটের ওপর, তখন তিনি আবার কি করলেন, বাইরে বেরিয়ে পেটটা পুছে আবার তিনি খাটটাকে অন্যদিকে নিয়ে গেলেন আর বললেন কি, দেখছি যে নন্দরানীর ছাদের কোণ থেকে ও কোণ পর্যন্ত মনে হয় সবটাই ফেটে গেছে। আবার শুলেন, আবার পেটের ওপর জল ঝরে পড়ল। আবার উঠে পেটের জল মুছে খাটটা টেনে নিয়ে আর এক ধারে নিয়ে গেলেন, কিন্তু শোভা মাত্রই তেমনি জলের ফোঁটা পড়তে লাগলো। আবার টেনে নিয়ে আর এক ধারে গেলেন, কিন্তু সেখানেও তেমনি। এবার দেখলেন বিছনাটাও ভিজে গেছেন, শোয়ার আর উপায় নেই, অর্থাৎ শোয়ার আর জো নেই। সেখানে এতটাই বিছনাটা ভিজে গেছে জল পড়তে পড়তে যে সেখানে আর তিনি শুতে পারলেন না। স্মৃতিরত্ন বিপদে পড়লেন। বুড়ো মানুষ, অজানা জায়গা, দোর খুলে বাইরে যেতেও ভয় করে, আবার থাকাও বিপজ্জনক। তিনি চিন্তা করলেন যে আমি তো বুড়ো মানুষ, আমি যদি এখন অচেনা জায়গা, এখানে যদি দরজা খুলে বাইরে বেরিয়ে যাই, তাহলে যদি কোনো বিপদ আসে। আবার তিনি বললেন যে ঘরে থাকাটাও তো একটা বিপজ্জনক, কি জানি ফাটা ছাদ ভেঙে হঠাৎ মাথায় যদি পড়ে। তিনি এটা চিন্তা করলেন। ভয় ভয় দৌড় খুলে বারান্দায় তিনি এলেন। সেখানে একটা লণ্ঠন জ্বলছে, কিন্তু কেউ কোথাও নেই, সেখানে ঘোরও অন্ধকার। ভয়ের চোটে তিনি বারান্দায় বেরিয়ে এসেছিলেন এবং সেখানে এসে দেখলেন কি, একটা ছোট্ট লণ্ঠন জ্বলছে আর কেউ কোথাও নেই, আর ঘোর অন্ধকার, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে রয়েছে। যেমন বৃষ্টি তেমনি ঝোড়ো হাওয়া, দাঁড়াবার জো কি? কোথায় চাকর বাকর, কোন ঘরে শোয়ে তারা কিছুই জানেন না। তিনি চেঁচিয়ে ডাকলেন, কিন্তু কারও সাড়া মিলল না। একধারে একটা বেঞ্চি ছিল, লালুর বাবার গরিব মক্কেল যারা তারা এসে বসত। গুরুদেব অগত্যা তাতেই বসলেন। আত্মমর্যাদার যথেষ্ট লাঘব হলো, অন্তরে অনুভব করলেন, কিন্তু উপায় কি? উত্তরে বাতাসে বৃষ্টির ঝাঁটে আমেজ রয়েছে, শীতে গা শিরশির করে। কোঁচার খুঁটটা গায়ে জড়িয়ে নিয়ে পা দুটি যথাসম্ভব উপরে তুলে যথাসম্ভব আরাম পাওয়ার আয়োজন করে নিলেন। অর্থাৎ কি বলছেন, যেদিন তিনি ঘরে মানে লালুদের বাড়িতে গেছিলেন, সেখানে যখন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, ঘরের মধ্যে ভাবলেন যে ঘরের মধ্যে জল পড়ছে, ছাদটা ফেটে গেছে। তিনি সেই ভয় করে যখন বারান্দায় বেরিয়ে এলেন, সেখানে দেখলেন যে যেমন বৃষ্টি তেমনি ঝোড়ো হাওয়া। সেখানে দাঁড়ালে তিনি ভিজে যাচ্ছিলেন। চাকর বাকরদেরও তিনি দেখতে পাচ্ছিলেন না। তিনি বললেন যে তারা যে কোথায় শোয় সেও তিনি জানেন না। চেঁচিয়ে তিনি দুবার ডাকলেন, কিন্তু কারও সাড়া মিলল না। তারপর লালুর বাবা উকিল ছিলেন, তার যে গরিব মক্কেলরা আসতো সেখানে বসার জন্য একটা বেঞ্চ পাতা ছিল, সেই বেঞ্চের ওপর তিনি বসে পড়লেন। তার আত্মমর্যাদা লাগলো যে তিনি ওইখানে বসলেন, কিন্তু তিনি অনুভব করলেন উপায় আর কি। উত্তরে বাতাসে বৃষ্টির ঝাঁটের আমেজ রয়েছে, তার শীতে কী করছিল, গা শিরশির করছিল। সেই জন্য তিনি ধুতির কোঁচাটা খুলে জড়িয়ে নিলেন আর পা দুটোকে যথাসম্ভব উপরে তুলে আরাম পাওয়ার আয়োজন করে নিলেন। নানাবিধি শান্তি ও দুর্বিপাকে দেহ অবশ, মন তিক্ত, ঘুমে চোখের পাতা ভরাতুর, অনভ্যস্ত গুরুভোজন ও রাত্রি জাগরণে দু একটা অম্ল উদ্গারের আভাস দিলে উদ্বেগের অবধি রইল না। অর্থাৎ তিনি ছিলেন বৃদ্ধ। এই রকম পরিস্থিতিতে তার দেহ অবশ হয়ে গেল, মন তিক্ত হয়ে গেল, ঘুমে চোখের পাতা জুড়ে আসছিল। তিনি রাত্রিরে গুরুভোজন করেছিলেন, তাই জন্য দু একটা অম্ল উদ্গারের আভাস দিয়েছিল। হঠাৎ এমনি সময় অভাবনীয় নতুন উপদ্রব। পশ্চিমের বড় বড় মশা দু কানের পাশে এসে গান জুড়ে দিল। অর্থাৎ এই রকম পরিস্থিতিতে যখন রয়েছে, ঠিক সেই সময় তিনি যখন বেঞ্চের ওপর বসেছিলেন, তখন পশ্চিমের বড় বড় মশাগুলো তার কানের কাছে এসে গান জুড়ে দিয়ে ভোঁ ভোঁ আওয়াজ করতে লাগলেন। চোখের পাতা প্রথমে সাড়া দিতে চায় না, কিন্তু মন
শঙ্কায় পরিপূর্ণ হয়ে গেল। কি জানি এরা সংখ্যায় কত? মাত্র মিনিট 2। অনিশ্চিত। নিশ্চিত হলো গুরুদেব, বুঝলেন সংখ্যায় এরা অগণিত। মশাগুলোর আওয়াজে আর কি প্রথমে গুরুদেবের চোখের পাতা সাড়া দিল না, কিন্তু মিনিট 2 পরেই তিনি জানতে পারলেন যে এরা ছিল সংখ্যায় অগণিত। সে বাহিনীকে উপেক্ষা করে বিশ্বে এমন বীর পুরুষ কেউ নেই। তিনি মনে মনে এটা চিন্তা করছেন যে মশার বাহিনীকে উপেক্ষা করবে এমন বীর পুরুষ এখনো পর্যন্ত পৃথিবীতে কেউ জন্মায়নি। যেমন তার জ্বলুনি অর্থাৎ যেমন তার জ্বলুনি তেমনি তার চুলকনি। স্মৃতিরত্ন দ্রুত স্থান ত্যাগ করলেন, কিন্তু তারা সঙ্গ নিল। মানে স্মৃতিরত্ন কী করলেন, সেখান থেকে উঠে চলে গেলেন। ভাবলেন যে ওখান থেকে উঠে চলে গেলে হয়তো মশার উপদ্রব আর থাকবে না, কিন্তু তিনি যেখানেই গেলেন মশারা তার পিছন পিছন সেখানে চলে গেল। ঘরের মধ্যে জলের জন্য যেমন, ঘরের বাইরে মশার জন্য তেমন। তিনি মনে করলেন ঘরের বাইরে তো জলের উপদ্রব, আর তেমনি ঘরের বাইরে মশার উপদ্রব রয়েছে। বললেন সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে তো এই দুর্ভাগা দেশে আর না। যে গাড়ি প্রথমে পাবো সেই গাড়িতেই দেশে পালাবো। কেন যে এখানে আসতে মন চাইতো না তার হেতু বোঝা গেল। তারপর তিনি কি করলেন, অচেতন প্রায় ঘুমিয়ে পড়লেন। অর্থাৎ তিনি প্রথমে কি করলেন, প্রথমে তিনি হাত দিয়ে মশাগুলোকে তাড়ানোর চেষ্টা করলেন। তারপর তিনি গামছাটাকে ঘন ঘন সঞ্চালন করে তাদের আক্রমণ প্রতিহত করার চেষ্টা করছিলেন, আর এপাশ থেকে বারান্দার এপাশ থেকে ওপাশ পর্যন্ত ছুটে ছুটে বেড়াচ্ছিলেন। শীতের মধ্যেও তার গায়ে ঘাম দেখা দিল। তার ইচ্ছে করছিল কি জোরে চিৎকার করতে, কিন্তু সেটা ছোট বালকের মতো কাজ হবে বলে তিনি সে কাজ আর করলেন না। তিনি কল্পনা করলেন নন্দরানী হয়তো সুকোমল শয্যায় মশারির মধ্যে আরামে ঘুমোচ্ছে, আর যেখানে যারা আছে সবাই হয়তো সেরকম আরাম করে ঘুমিয়ে রয়েছে, শুধু তারই ছোটাছুটির শেষ নাই। তখন ঠিক সেই সময় কোনো ঘরের একটা ঘড়িতে 4টে বাজলো। তখন তিনি বললেন মশাগুলোকে, কামড়া বেটারা, যত পারিস কামড়া, আমি আর পাচ্ছি না। বলেই তিনি কি করলেন, বারান্দার এক কোণে পিঠটাকে ঠেসান দিয়ে যথাসম্ভব মানে নিজে আরাম করে বসা যায় এরকমভাবে তিনি ঠেস দিয়ে বসে পড়লেন। বললেন সকাল পর্যন্ত যদি প্রাণটা আমার থাকে তাহলে আর এই দুর্ভাগা দেশে আর আমি থাকবো না। প্রথমেই যে গাড়িটা পাবো সেই গাড়িটা করে আমি দেশে পালিয়ে যাব। আবার তিনি মনে করলেন যে কেন এখানে আসতে আমার মন চাইতো না, তার কারণ এখন আমি বুঝতে পারছি। এই সব কথা চিন্তা করতে করতে তিনি কি করলেন, ঘুমিয়ে পড়লেন। এদিকে নন্দরানী ভোর না হতেই উঠেছেন। গুরুদেবের পরিচর্যায় লাগতে হবে। রাতে গুরুদেব জলযোগ মাত্র করেছেন, যদিচ তা গুরুতর, তবু মনের মধ্যে ক্ষোভ ছিল, খাওয়া তেমন ভালো হয় নাই। আজ দিনের বেলা নানান উপাচারে তা ভরিয়ে তুলতে হবে। তারপর কি হলো, যখন ভোর হয়ে গেল নন্দরানী খুব ভোরবেলা উঠলেন গুরুদেবের সেবা করার জন্য। তিনি বললেন যে রাত্রিরে তিনি শুধুমাত্র জলযোগ মাত্র করেছেন, তো যদিও সেটা মানে গুরুতর ছিল বা গুরুপাক ছিল, তবুও তার মনের মধ্যে একটা ক্ষোভ ছিল যে আজ সকালে তিনি নানান রকম জিনিস রান্না করে গুরুদেবকে খেতে দেবেন এবং মানে তার মনের যে ইচ্ছা সেটা পূরণ করবেন। নিচে নেমে এলেন, দেখলেন দোর খোলা। গুরুদেব তার আগে উঠেছেন ভেবে তিনি একটু লজ্জা বোধ করলেন। ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখলেন তিনি নেই। কিন্তু এ কী ব্যাপার, দক্ষিণ দিকের খাট উত্তর দিকে, তার ক্যাম্বিসের ব্যাগটা জানলার ছেড়ে মাঝখানে নেমেছে, কোষাকুষি আসন প্রভৃতি পূজার্নিকের জিনিসপত্রগুলো সব এলোমেলো স্থানভ্রষ্ট। কারণ কিছুই বুঝলেন না। বাইরে এসে চাকরদের ডাকলেন, তারা কেউ তখন ওঠেনি। তবে একলা গুরুদেব গেলেন কোথায়? হঠাৎ দৃষ্টি পড়ল, ওটা কি? এক কোণে আলো
অন্ধকারে মানুষের মতো কি একটা বসে না। সাহসে ভর করে একটু কাছে গিয়ে ঝুঁকে দেখলেন তার গুরুদেব। অব্যক্ত আশঙ্কায় চেঁচিয়ে উঠলেন, ঠাকুরমশাই, ঠাকুরমশাই বলে। অর্থাৎ নন্দরানী নিচে নেমে এলেন, দেখলেন যে গুরুদেবের দরজাটা খোলা রয়েছে। গুরুদেব তার আগে উঠেছেন ভেবে তিনি একটু লজ্জা বোধ করলেন। তারপর তিনি কী করলেন, ঘরের ভেতর মুখ বাড়িয়ে দেখলেন, কিন্তু দেখলেন কি ব্যাপার, সেখানে তো গুরুদেব নেই। খাটটা দক্ষিণ দিকে ছিল, সেটা উত্তর দিকে হয়ে গেছে। তার ক্যাম্বিসের ব্যাগটা জানলা থেকে একদম মাঝখানে নেমে এসছে। কোষাকুষি, আসন, পুজোর জিনিসপত্র সব লণ্ডভণ্ড হয়ে গেছে। তিনি তার কারণ বুঝতে পারলেন না। বাইরে এসে চাকরদের ডাকলেন, তখনও কোনো চাকররা ওঠেনি, অতএব কেউ তাকে সাড়া দিল না। তবে একলা গুরুদেব, তিনি ভাবছেন তবে একলা গুরুদেব কোথায় গেলেন। হঠাৎ তিনি দেখলেন যে এক কোণে একটা মানুষের মতো কি যেন বসে আছে। তিনি একটু সাহস করে সেদিকে এগিয়ে গেলেন। তিনি দেখলেন যে সেখানে গুরুদেব বসে আছে। গুরুদেবকে তিনি তো দেখে চিৎকার করে উঠলেন, বললেন, ঠাকুরমশাই, ঠাকুরমশাই বলে চিৎকার করলেন যে আপনি এখানে কি করে এলেন। তিনি জিজ্ঞাসা করলেন। ঘুম ভেঙে স্মৃতিরত্ন চোখ মেলে চাইলেন, তারপর ধীরে ধীরে সোজা হয়ে বসলেন। নন্দরানী ভয়ে, ভাবনায়, লজ্জায় কেঁদে ফেলে জিজ্ঞাসা করলেন, ঠাকুরমশাই, আপনি এখানে কি করে এলেন। স্মৃতিরত্ন উঠে দাঁড়িয়ে বললেন, সারা রাত দুঃখের আর পার ছিল না যে মা। তিনি কি বলেন, তারপর আস্তে আস্তে সোজা হয়ে বসলেন। তারপর উঠে দাঁড়িয়ে তিনি নন্দরানীকে বললেন যে কালকে সারা রাত দুঃখের আর পার ছিল না, তাকে বললেন। তখন নন্দরানী তাকে জিজ্ঞাসা করলেন, কেন বাবা, নতুন বাড়ি করেছ মা বটে, স্মৃতিরত্ন বললেন, কিন্তু ছাদ কোথাও আর আস্ত নেই। সারা রাতে বৃষ্টি বাদল বাইরে তো পড়েনি, পড়েছে আমার গায়ের ওপর। খাট টেনে যেখানে নিয়ে যাই সেখানেই জল পড়ে। পাছে ছাদ ভেঙে মাথায় পড়ে, পালিয়ে এলাম বাইরে। সেখানে এসেও কি আর রক্ষে আছে মা। এত ডাঁস মশা সারা রাত আমাকে ছুবলে খেয়েছে। এধার থেকে ছুটে ওধার গেছি, ওধার থেকে ছুটে এধার এসেছি। গায়ের অর্ধেক রক্ত বোধ হয় আর নেই আমার। এটা তিনি নন্দরানীকে বললেন। বহু সাধ্য সাধনায় ঘরে আনা হলো বৃদ্ধ গুরুদেবের অবস্থা দেখে নন্দরানীর দু চোখ অশ্রুসজল হয়ে উঠল। বললেন, কিন্তু বাবা, বাড়িটা যে তেতলা, আপনার ঘরের উপর আরও যে দুটো ঘর আছে, বৃষ্টির জল তিনটে ছাদ ফুঁড়ে নামবে কি করে। অর্থাৎ অনেক সাধ্য সাধনার পর তিনি কী করলেন, গুরুদেবকে আস্তে আস্তে ঘরে নিয়ে এলেন। আর ঘরে নিয়ে আসার সময় নন্দরানীর দু চোখ জলে ভরে উঠল। বলল, বাবা, আমি তো 3 তলা বাড়ি করেছি, আর আপনার ঘরের ওপর তো আরও দুটো ঘর আছে, তাহলে বৃষ্টির জল 3টে ঘরের ছাদ ফুঁড়ে কী করে আপনার গায়ে এসে পড়বে। কিন্তু বলতে বলতেই তার সহসা মনে হলো এ হয়তো ওই শয়তান লালুর কোনো রকম শয়তানি বুদ্ধি। ছুটে গিয়ে বিছনা হাতড়ে দেখেন মাঝখানে চাদরের অনেকখানি ভিজে এবং মশারি বেয়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে। অর্থাৎ নন্দরানী যখন বললেন যে তিনি 3 তলা বাড়ি করেছেন, তার ঘরের ওপর আরও দুটো ঘরের ছাদ আছে, সেই ছাদ ফুটো করে কি করে তার গায়ে জল পড়বে। তারপর তিনি মনে করলেন যে এ হয়তো লালুর কোনো শয়তানি বুদ্ধি। তখন তিনি কি করলেন, ছুটে গিয়ে আগে বিছনাটা দেখলেন এবং মশারিটা দেখলেন যে মশারির ওপর তখনও একটা বরফের চাই বাঁধা রয়েছে না একটা কাপড়ের সাথে, আর সেখান থেকে ফোঁটা ফোঁটা জল গুরুদেবের বিছনার ওপর পড়ছে। তখন তিনি কি করলেন, পাগলের মতো ছুটে গিয়ে চাকরদের চিৎকার করে ডাকলেন, বললেন, কোথায় লালু, ওকে খুঁজে নিয়ে এসো, কাজকর্ম চুলে যাকগে, বজ্জাতটাকে যেখানে পাবি মারতে মারতে ধরে আন। তিনি চাকরদের হুকুম করলেন যে লালুকে ধরে আনার জন্য, আর যেখানেই তাকে দেখবে তাকে যেন মারতে মারতে সেখানে নিয়ে আসে।
লালুর বাবা সেই মাত্র নিচে নামছিলেন। স্ত্রীর কাণ্ড দেখে হতবুদ্ধি হয়ে গেলেন। কি কাণ্ড করছো, হলো কি, জিজ্ঞাসা করলেন। অর্থাৎ সেই সময় লালুর বাবা নিচে নামছিলেন। স্ত্রীর এরকম চিৎকার চেঁচামেচি দেখে তিনি হতবুদ্ধি হয়ে গেলেন। তিনি বললেন, কি করছো, এইসব কাণ্ড কি হলো, জিজ্ঞাসা করলেন। নন্দরানী কেঁদে ফেলে বলেন, হয় তোমার ওই লেলোকে বাড়ি থেকে তাড়াও, না হয় আজই আমি গঙ্গায় ডুবে এ মহাপাতকের প্রায়শ্চিত্ত করব। তিনি কোনো কথার উত্তর দিলেন না, শুধু তার স্বামীকে বললেন যে ওই লেলো অর্থাৎ লালুকে নয় তুমি বাড়ি থেকে তাড়িয়ে দাও, না হলে আমি গঙ্গায় ডুবে মরে আজকের যে ঘটনা ঘটেছে তার প্রায়শ্চিত্ত করব। তখন তার বাবা জিজ্ঞাসা করলো, কি করলো সে? বিনা দোষে গুরুদেবের দশা কি করেছে চোখে দেখে এসো। তখন তিনি তার স্বামীকে বললেন যে যাও গিয়ে দেখে এসো বিনা দোষে গুরুদেবের সে কি দশা করেছে। তখন সবাই গেলেন ঘরে। নন্দরানী সব বললেন, সব দেখলেন। স্বামীকে বললেন, এ দোষী ছেলেকে নিয়ে ঘর করব কি করে তুমি বলো। গুরুদেব ব্যাপারটা সমস্ত বুঝলেন। নিজের নির্বুদ্ধিতায় বিদ্ধ হা হা করে হেসে ফেললেন। অর্থাৎ তিনি সমস্ত ঘটনাটা শুনে সব বুঝতে পারলেন, আর নিজেই যে বোকার মতো কাজ করেছেন সেটা ভেবে তিনি কি করলেন, হা হা করে হেসে ফেললেন। লালুর বাবা আর একদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন। লালুর বাবা সেই ঘটনা দেখে অন্যদিকে মুখ ফিরিয়ে রইলেন। চাকরেরা এসে বললেন, লালুবাবু কোঠি মে নেই হ্যায়, অর্থাৎ বললেন যে লালুবাবু বাড়িতে নেই। আর একজন এসে জানালেন সে মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে। মাসিমা তাকে আসতে দিলেন না। আর একজন চাকর এসে কি খবর দিল যে সে এই কাজ করে মাসিমার বাড়ি চলে গেছে, অর্থাৎ নন্দরানী ছোট বোনের কাছে চলে গেছে। সেখানে গিয়ে তিনি খাবার খাচ্ছে, মাসিমা তাকে আর আসতে দিচ্ছে না। মাসিমা হচ্ছে নন্দরানী ছোট বোন, তার স্বামীও উকিল, সে অন্য পাড়ায় থাকে। এরপর লালু দিন 15 আর এ বাড়ির ত্রিসীমানায় পা দিল না। লালু জানতো যে বাড়িতে আসলেই তার মা তাকে খুবই মারবে বা বকবে বা বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবে। এই চিন্তা করে সে কি করলো, মাসির বাড়িতে চলে গেল, অর্থাৎ নন্দরানী ছোট বোনের কাছে। সে তাকে খুবই ভালোবাসতো, সে তাকে বাড়িতে বসে খাবার খাওয়াচ্ছে, তাকে সব কথা জানানোর পর সে আর কি করলো, নন্দরানীর বাড়িতে তাকে আসতে দিল না। এরপর 3-15 সে কী করলো, তার মাসির বাড়িতেই রয়ে গেল। আজ এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি আমি আর একটা নতুন অডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব।